শুভ সকাল দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড সঞ্চালনায়। আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা জানি ফুসফুস মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মানবদেহের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটি সেটি ফুসফুস দ্বারাই আসলে সম্পূর্ণ হয়ে থাকে। আর সেই ফুসফুসে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমাদের কপালে কিন্তু চিন্তার রেখা দেখা যায়। এবং সেই ক্যান্সার আসলে কিভাবে হয়ে থাকে, কিভাবেই বা তা ট্রিটমেন্ট করা যেতে পারে, প্রতিহতই বা কিভাবে করা যেতে পারে, সেই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় তুলে ধরবো। তাই আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছে ফুসফুস ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন ডাক্তার অনন্যা সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আমরা আজকে যেরকমটা বলছিলাম যে ফুসফুস ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফুসফুস মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা জানি সেই ফুসফুসে আসলে ক্যান্সার হলে আসলে আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। ক্যান্সার শব্দটি আসলে আতঙ্কের বিষয়। শুরুতেই আসলে জানবো যে এই ফুসফুস ক্যান্সার বলতে আমরা কি বুঝবো? আচ্ছা, ফুসফুস ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি, আমরা সবাই আসলে ক্লাস 8-9-এ পড়ে আসছি। আমাদের শরীরটা বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত এবং ওই কোষগুলো বিভিন্নভাবে এটা ভাগ হয়ে হয়ে আমাদের প্রতিটা অঙ্গ তৈরি করে। যেমন 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এটা একটা রেগুলেটেড সিস্টেমের মধ্যে থাকে। যখন কোনো কারণে এই রেগুলেশন সিস্টেমটা নষ্ট হয়, তখন দেখা যায় যে একটা কোষ থেকে ভাগ হয়ে 2টার জায়গায় 8টা হয়ে যাচ্ছে, সেখান থেকে হয়ে গেল 32টা। এই কন্ট্রোলিং মেকানিজমটা যখন নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে যে এই মানে আনকন্ট্রোলড গ্রোথ অফ সেলস, কোষের যে আনকন্ট্রোলড গ্রোথ, এইটার কারণে হচ্ছে ক্যান্সারগুলো হয়ে থাকে। ক্যান্সার আলাদা কোনো জায়গা থেকে আসে না, এটা আমার নিজের শরীরেরই অনিয়ন্ত্রিত মাংস বা কোষ, যে কোনো কিছু একটা। ফুসফুসের ক্ষেত্রেও সেম জিনিসই হয়। অনিয়ন্ত্রিতভাবে কোনো গ্রোথ হলে সেটাই হচ্ছে ক্যান্সারে রূপান্তর করে পরবর্তীতে। আচ্ছা, এই যে ফুসফুস ক্যান্সার হচ্ছে, আসলে এটি আসলে কিভাবে আসলে সম্পূর্ণ হচ্ছে সেই বিষয়টি যদি জানতে চাই, কি বলবেন আপনি? ফুসফুস ক্যান্সারের আমাদের কারণ যদি আমরা পেছনে ঘুরে তাকাই, সেই ক্ষেত্রে 1 নাম্বার কারণ হচ্ছে স্মোকিং বা ধূমপান। এটা আমাদের ইয়াং জেনারেশন বলেন বা বয়স্ক যারা আছেন তারা বলেন, প্রত্যেকের ভেতরে এই জিনিসটা খুব বেশিভাবে ইদানিং পরিলক্ষিত হয়। আগে একটা সময় আমাদের দেশের মেয়েরা স্মোক করতেন না, ধূমপান করতেন না, কিন্তু এখন একটা মানে খুব চালু একটা ট্রেন্ড যে মেয়েরাও সিগারেট খায় এবং তাতে যেটা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকিতে তারাও পড়ছে। আমাদের ইয়াং জেনারেশন বলেন, বয়স্করা বলেন, মেয়েদেরকেও বলেন, সবাই মানে 1 নাম্বার, সবার জন্য 1 নাম্বার কজটা হচ্ছে ধূমপান। দ্বিতীয় আরও অনেক বিষয় থাকে, যেমন ফ্যামিলিয়ার কিছু জেনেটিক্যাল চেঞ্জেস থাকে, যেটা বংশানুক্রমে এক বংশ মানে এক পরম্পরা থেকে অন্য পরম্পরায় ট্রান্সমিট হয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যেই কনস্ট্রাকশনের কাজগুলো হয় আশেপাশে, মাটি খোঁড়ার ফলে মাটির ভিতর থেকে বেশ কিছু তেজস্ক্রিয় পদার্থ অল দ্য টাইম আমাদের যেটা ভূপৃষ্ঠে চলে আসে, যেটা আমরা শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। এটা আরেকটা কারণ, অতিরিক্ত কনস্ট্রাকশনের কাজ বা পেশাগত কিছু জিনিস আছে, যেমন ট্যানারি ফ্যাক্টরিতে যারা কাজ করে, লেড বা সীসা ইউজ হয় এরকম ফ্যাক্টরিতে যেই বাচ্চারা হোক বা বয়স্করা কাজ করে এ ধরনের, বা স্মোক বা কোনো ধরনের কোনো ধোঁয়া পরিবেষ্টিত কোনো জায়গায় যদি কেউ প্রফেশনে থাকে, তাদের একটা ইনক্রিজ রিস্ক থাকে। আর একদম শেষে আমি বলবো, কারো যদি অন্য কোনো কারণে বুকে রেডিয়েশনের হিস্ট্রি থাকে, যে কারো ব্রেস্ট ক্যান্সার ছিল, তাকে রেডিয়েশন দেওয়া হয়েছে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এগুলোই আসলে কারণ। আচ্ছা, আমরা অনেকগুলো রিস্ক ফ্যাক্টরসগুলো সম্পর্কে জানলাম, এবং ধূমপান কিন্তু একটি ভাইটাল রোল প্লে করে থাকে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে, সেই বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমরা যদি প্রেক্ষাপটে চলে যাই, যে বাংলাদেশে আসলে বিশ্বে কিন্তু অন্যান্য দেশেও কিন্তু ক্যান্সারের পেশেন্ট বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও ক্যান্সারের পেশেন্ট বাড়ছে। ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে সেই প্রেক্ষাপটটি কীরকম হতে পারে? আমাদের দেশে আসলে এক কথায় বলতে গেলে আমি উত্তর দেওয়াটা একটু কঠিন, কারণ আমাদের ন্যাশনাল বেসড ওরকম ডাটা নেই যে লাস্ট ইয়ার কতগুলো ফুসফুস ক্যান্সারের কেস নতুন হয়েছে, এন্ট্রি হয়েছে, এরকম কোনো ডাটা আসলে আমাদের নেই। তারপরেও 2020 সালে একটা ডাটা পাবলিশ হয়েছিল, সেটা অনুযায়ী হচ্ছে যে ইয়ারলি মোট 2 লাখ ক্যান্সার কেস নতুন শনাক্ত হয় বাংলাদেশে। বছরে 2 লাখ কিন্তু অনেক বড় একটা নাম্বার। এটাই লাস্ট আপডেট, এবং মেবি হয়তো অ্যাকচুয়াল পিকচার আরও বেশি, বাট
সায়েন্টিফিক্যালি বলতে গেলে এই ডাটাটাই আমাদের হাতে আছে। আচ্ছা, আপনি অনেকগুলো রিস্ক ফ্যাক্টরসের কথা আলোচনা করেছেন, এর মধ্যে নির্দিষ্ট কোনো বয়স কি আছে নাকি ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে, বা নারী বা পুরুষদের কাদের আসলে বেশি হওয়ার প্রবণতা বেশি থাকে? আচ্ছা, বয়সের ক্ষেত্রেটা হচ্ছে যে বয়স যত বাড়ে ফুসফুস ক্যান্সারের চান্সটা তত বাড়তে থাকে। ইউজুয়ালি যদি একজন মানুষ মোর দ্যান 60 ইয়ার্স হয়, 60 বছরের উপরে বা 70-এর উপরে, তাদের ক্ষেত্রে এই এজটাই একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে ক্যান্সার হওয়ার। দ্বিতীয় হচ্ছে যে পুরুষরা যেহেতু ধূমপানে বেশি আসক্ত, সেক্ষেত্রে পুরুষদের এটা 1 নাম্বার ক্যান্সার বলা হয়। সমস্ত শরীরের ভেতরে যে ক্যান্সারগুলো হয়ে থাকে পুরুষদের ভেতরে এটা 1 নাম্বারে। মহিলাদের ভেতরে এটা কিছুটা নিচে আসে 6 নাম্বারে। তবে আমাদের দেশে এখন স্মোকিং এর ট্রেন্ড এবং প্যাসিভ স্মোকিং, যেটা যে আমি যদি এক বাসায় থাকি, আমার বাবা বা হাজব্যান্ড যদি সিগারেট খেয়ে থাকেন, ওই ধোঁয়াটা যদি আমি নিঃশ্বাসের সাথে নিয়ে থাকি, আমিও সেমভাবে ক্ষতিগ্রস্ত হব। এই কারণে প্যাসিভ স্মোকিংটা মহিলাদের জন্য একটা অনেক বড় ঝুঁকির কারণ ক্যান্সার হওয়ার জন্য। আচ্ছা, আমরা যেরকমটা জানি আসলে ফুসফুস ক্যান্সারের রোগীরা অনেক লেট স্টেজে কিন্তু এসে আপনাদের শরণাপন্ন হয়ে থাকে। প্রাথমিকভাবে আসলে কি কোনো লক্ষণ বা উপসর্গ আছে কিনা যেটি দ্বারা আসলে রোগীরা বা সাধারণ মানুষ আসলে শিওর হতে পারে যে তার ফুসফুসে ক্যান্সার হতে যাচ্ছে? সাধারণ লক্ষণগুলো বলতে ফুসফুস ক্যান্সারের প্রথমত যেটা আমরা রোগীর কাছ থেকে হিস্ট্রি নিয়ে পাই যে একটা দীর্ঘমেয়াদী কাশির কমপ্লেন করেন পেশেন্টরা। হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কোনো কাশিতে কেউ ভুগলেন, ফার্মেসি থেকে নিয়ে ওষুধ খেলেন, অ্যাকচুয়াল পিকচার যেটা হয়, তো এরপরেও ভালো হচ্ছে না, এরকম হিস্ট্রিটাই পেশেন্টরা বেশিরভাগ দেয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বাঙালিদের একটা মানে অভ্যাস হচ্ছে যে আমরা যে কোনো অসুখকে একটু হাইড করে রাখতে পছন্দ করি। আজকে যাচ্ছি কালকে যাব, এরকম একটা ব্যাপার পেশেন্টদের মধ্যে কাজ করে। ফলে যেটা হয় যে ক্যান্সারটা তো আসলে শুরু হয়ে গেলে শরীরের ভেতরে বসে থাকে না, এটার মতো গ্রো করতে থাকে এবং এক জায়গায় গ্রো করা শেষ হয়ে গেলে এটা খুব দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে যায়। এই আমাদের নিজেদের প্রতি একটু এই অবহেলাটাই আসলে মেইনলি দায়ী লেট স্টেজে ধরা পড়ার জন্য। দ্বিতীয় হচ্ছে যে আমাদের হসপিটালগুলোতে সবগুলো হসপিটাল বলেন বা টারশিয়ারি হসপিটাল বলেন, লাং ক্যান্সারের জন্য স্ক্রিনিং প্রোগ্রামটা সব জায়গায় চালু না। যদি কোনো পেশেন্ট মনে করেন যে আচ্ছা আমাকে একটু চেক করা উচিত, আমার বাবার এই ক্যান্সারটা ছিল, ওরকম সবগুলো হসপিটালে সুন্দর একটা লাং ক্যান্সার স্ক্রিনিংয়ের প্রোগ্রাম নেই যেটার ভিতর দিয়ে পেশেন্টরা সেবাটা নিতে পারেন। এটা আরও একটা কারণ যে এটার কারণেও কিছুটা দেরি হয়ে যায় রোগীর ডক্টর পর্যন্ত পৌঁছাতে। তো এই দুটোই আসলে মেইন কারণ, এর বাইরে খুব একটা আসলে ওরকম কারণ নেই। আচ্ছা, আমরা উপসর্গগুলোর দিকে যাচ্ছিলাম যে আসলে কাশি থাকতে পারে, আপনি একটি উপসর্গ প্রসঙ্গে বলেছেন। আর কি কি উপসর্গ আসলে থাকে? কাশির পরে যেটা আসে যে আমরা বুকে ব্যথা বলি, চেস্ট পেইন, মানে আমি আগেও যেটা বললাম যে ক্যান্সার একটা হয়ে যাওয়ার পরে এটা ভেতরে ভেতরে গ্রো করতে থাকে। যখনই এটা বুকের পাঁজরের হাড় বা পাঁজরের মাংসগুলোকে ধরে ফেলে তখন পেশেন্টরা ব্যথা ইউজুয়ালি ফিল করেন। দ্বিতীয় হচ্ছে এটা যদি গ্রো করতে করতে আমাদের যেটা মেইন শ্বাস নেওয়ার পাইপ ব্রঙ্কাস বলি, ওখানকার কোনো একটা রক্তনালী যদি এটা ধরে ফেলে, সেক্ষেত্রে যেটা হয় ও রক্তনালীটা ছিঁড়ে যায় এবং তখন কাশির সাথে পেশেন্টের তখন রক্ত আসতে থাকে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারটা ভেতরে হয়ে আছে কিন্তু ওরকম কোনো প্রবলেম রোগী ফেস করছে না। সেই ক্ষেত্রে যেটা হয় যে লাস্ট 3 থেকে 4 মাসে হঠাৎ করে অনেকটা ওয়েট লস হয়ে গেল, ক্ষুধা মন্দা ভাব দেখা দেওয়া, যে খেতে রুচি হচ্ছে না, ওজন কমে যাওয়া। আর যদি এইগুলো হচ্ছে যে বেসিক ক্যান্সারটা যদি ফুসফুসের ভেতরেই থাকে সেগুলোর লক্ষণ। কখনো কখনো পেশেন্টরা আসলে এত দেরিতে আসেন, তখন দেখা যায় যে ক্যান্সারটা অলরেডি মাথায় মানে ব্রেনে চলে গেছে, লিভারে চলে গেছে বা অপর সাইডের ফুসফুসে চলে গেছে। সেই ক্ষেত্রে যেটা হয় যে ব্রেনে চলে গেলে পেশেন্ট যেটা ফিল করেন যে মাথা ব্যথা, বমি ভাব, চোখে দেখতে অসুবিধা এগুলা। লিভারে যদি চলে গিয়ে থাকে, লিভারের এই পেটের ডান পাশে ব্যথা থাকে, জন্ডিস বাড়তে পারে। আর অপর পাশের ফুসফুসে গেলে তখন শ্বাসকষ্টও শুরু হয়, কারণ ফুসফুসটা যদি ফাংশনিং না থাকে, আমি যদি এনাফ পরিমাণ এয়ার আমার ফুসফুস দিয়ে শরীরে প্রবেশ করাতে না পারি, সেটাও শ্বাসকষ্টের একটা কারণ হয়ে যায়। এগুলোই মেইনলি লক্ষণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ফুসফুস ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা লক্ষণ উপসর্গগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবার যদি আমরা ডায়াগনোসিসের দিকে চলে যাই, আসলে কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা আপনারা রোগীদের দিয়ে থাকেন ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে? যখন আমরা মোটামুটি একটি ধারণা করি যে ওনার ক্যান্সার হতে পারে একটা পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা একদম প্রথম শুরু করি একটা বুকের এক্সরে দিয়ে। সেই ক্ষেত্রে বুকের ভেতরকার ফুসফুসের ভেতরকার টিউমারটা বা ক্যান্সারটার পজিশনটা জানা যায় যে এটা কোন অংশে আছে। এটার পরে যেটা হয় যে মোস্ট কনফার্মেটরি যে আমার ক্যান্সার মানে হয়েছে এবং কোন ধরনের ক্যান্সার সেটা জানার জন্য হচ্ছে কোর বায়োপসি করা হয়। কোর বায়োপসি মানে হচ্ছে একটু মোটা একটা নিডল দিয়ে টিউমারটা যেই জায়গাতে আছে ওইটার সেন্টারে হোক বা যে কোনো জায়গা থেকে হোক কিছুটা মাংস আমরা নিয়ে আসি এবং যেটা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিতে পরীক্ষা করতে দেওয়া হয় এবং ওই রিপোর্ট অনুযায়ী ওরা হিস্টোপ্যাথোলজিস্ট বলে দেন যে এটা এই ধরনের ক্যান্সার। তো এটা গেল ধরনটা জানার বিষয়। আর এর পরবর্তীতে হচ্ছে যে ক্যান্সারটা কি শুধু ওখানে আছে নাকি অন্য জায়গায়ও ছড়ানো, স্টেজ নির্ধারণ যেটা, সেটার জন্য যে কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে যে সিটি স্ক্যান অফ চেস্ট, মানে বুকের একটা সিটি স্ক্যান, এটা অবশ্যই মানে করা লাগে। দ্বিতীয় হচ্ছে যে আমরা কখনো কখনো রোগীর লক্ষণ শুনে যদি ধারণা করি যে লিভারে বা ব্রেইনে ছড়াতে পারে, সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সিটি স্ক্যান অ্যাবডোমেন দেওয়া হয়, মানে পেটের সিটি স্ক্যান, আর মাথার জন্য এমআরআই অফ ব্রেইন। যদি রোগীর মানে সিমটমগুলো অনেক দিনের দীর্ঘমেয়াদী হয় এবং সাথে উনি অন্যান্য প্রবলেমও বলছেন, সেই ক্ষেত্রে আমরা হোল বডিটাই একটা চেক আপের আন্ডারে ফেলি যে ক্যান্সারটা শুধু ওনার লোকালাইজড মানে শুধু ফুসফুসে আছে নাকি অন্য কোথাও চলে গিয়েছে। আচ্ছা, আমরা যেরকমটা বলছিলাম যে আসলে ক্যান্সার হলেই আসলে মানুষের একটা চিন্তার ভাঁজ পড়ে যায় কপালের মধ্যে। ট্রিটমেন্ট প্রসিডিওরে যদি চলে আসি, ট্রিটমেন্ট আসলে কিভাবে দিয়ে থাকেন আপনারা, এবং বাংলাদেশে সব চিকিৎসা সেবা যা উন্নত বিশ্বে সম্ভব হচ্ছে সেটি কি বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা? ট্রিটমেন্টের প্রসঙ্গে আসলে হচ্ছে যে আমি আগের উত্তরটার রেশ ধরেই বলতে চাচ্ছি যে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের স্টেজটা নির্ধারণ করা। ক্যান্সারের লাং ক্যান্সারের ট্রিটমেন্টগুলো স্টেজের উপরেই ডিপেন্ড করে। একদম যদি আর্লি স্টেজে মানে একদম প্রাথমিক অবস্থায় 2 সেন্টিমিটার মতো শুধু একটা চাকা ওনার ফুসফুসে আছে কোনো পেশেন্টের, সেই ক্ষেত্রে সার্জারি হচ্ছে বেস্ট অপশন। সাধারণত আমরা এই স্টেজে পেশেন্টগুলো পাই না, যেহেতু আমাদের রুটিন একটা স্ক্রিনিং প্রোগ্রাম থাকে না। ইউজুয়ালি যেটা হয় যে একটু অ্যাডভান্স হয়ে যাওয়ার পরে পেশেন্টরা আমাদের কাছে আসে। অ্যাডভান্স হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে তখন আমাদের মাল্টি মোডালিটিস অফ ট্রিটমেন্ট, মানে একটা হাতিয়ার দিয়ে আসলে এটাকে তখন কাবু করা যায় না, আমাদের কয়েকটা হাতিয়ার ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে যেটা যে আমরা হয়তো প্রাথমিকভাবে সার্জারিতে যাই, এর পরবর্তীতে রেডিওথেরাপি যেটা মেশিন দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, সাথে কেমোথেরাপিও লাগে। মানে তখন একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট হয়, যেহেতু একটু বড় হয়ে গেছে, একটু অ্যাডভান্স হয়ে গেছে, এটাকে শরীর থেকে পুরোপুরি সরানোর জন্য আমাদের 2-3টা টাইপ অফ ট্রিটমেন্ট ব্যবহার করতে হয়। এটাই। আচ্ছা, এই যে এই ট্রিটমেন্ট প্রসিডিওর গুলোর কথা আপনি বললেন, এবং একই প্রসিডিওর কিন্তু উন্নত বিশ্বেও আসলে ফলো করা হচ্ছে। এই ট্রিটমেন্ট সেবাগুলো আমাদের সাধারণ যে জনতা আছে বা রুরাল পিপল যারা আছে তারা কি পেতে পারে কিনা? এই বিষয় হচ্ছে যে অবশ্যই তারা পেতে পারেন। তবে কিছু বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের রেডিওথেরাপির মেশিন অনেক কম। সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, এটার রেশিওটা খুব মানে ম্যাচ করে না। একটা জেলার জন্য যদি একটা রেডিয়েশনের মেশিন প্রয়োজন হয়, সেই ধরনের ফ্যাসিলিটিস আমাদের আসলে নেই। তবে রেডিওথেরাপির ট্রিটমেন্ট হচ্ছে না এমন না, অবশ্যই অ্যাভেলেবল এখানে। সরকারিভাবে যদি নাও হয়, প্রাইভেটভাবে সেগুলো অ্যাভেলেবল। যে কোনো উন্নত মানের উন্নত ধরনের রেডিয়েশনের টেকনিক সবই আমাদের দেশে অ্যাভেলেবল আছে। তবে হ্যাঁ, একটু অপ্রতুল এটা। দ্বিতীয় হচ্ছে যে কেমোথেরাপি অপশনে যদি আসি, যেটা রেডিয়েশনের সাথে কম্বাইনভাবে ইউজ করতে হয় এই লাং ক্যান্সার অ্যাডভান্স হয়ে গেলে, আমাদের দেশে এখন সব ধরনের কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি, এগুলো বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি অনেক আগে থেকেই তৈরি করছেন এবং যেগুলো বাংলাদেশে ব্যবহার ছাড়াও বিশ্বের অনেক মানে দেশে এগুলো রপ্তানি হয়। এবং এই কথা থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা মানে আমাদের দেশের ওষুধগুলো আন্তর্জাতিক মানের। সো মানে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি সব ওষুধপত্রই বাংলাদেশে এখন অ্যাভেলেবল। এই কারণে হচ্ছে যে বিশ্বমানের ট্রিটমেন্টের আমি বলবো যে 99%ই আমাদের দেশে সম্ভব। আচ্ছা, এবার যদি স্টেজিং ধরে আমরা যদি প্রগনোসিস বা অনেক রোগীরাই আসলে জানতে চায় যে আসলে আমার ক্যান্সার হলে আমি আসলে কতদিন ধরে বাঁচবো, কতদিন বাঁচার সম্ভাবনা আছে, এই প্রসঙ্গে কি বলবেন আপনি?
আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে একদম আর্লি স্টেজ যদি হয় সেই ক্ষেত্রে সার্ভাইভালটা বেশ ভালো। এক্সাক্ট ফিগারটা ওভাবে আসলে বলাটা একটু ডিফিকাল্ট। স্টেজ 1 আমরা ক্যান্সারগুলোকে সাধারণত 4টা ভাগে ভাগ করি। স্টেজ 1, 2, 3। তো 1 থেকে 3 পর্যন্ত সার্ভাইভাল বেশ ভালো। এটা নিয়ে কোনো মানে নাই। তবে স্টেজ 4 যেটা, সেই ক্ষেত্রে মানে আমাদের স্টাডিজগুলোতে বলা আছে যে 5 ইয়ার্স সার্ভাইভাল রেটটা অনেকখানি কমে যায় সেখানে, 10-20% অ্যারাউন্ড। এটা হচ্ছে স্টেজ 4 এর ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আপনার ক্যান্সারটা ফুসফুসে হলে সেখান থেকে যদি অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে। এই কারণে আমরা রিপিটেডলি পেশেন্টদেরকে বলি বা রিলেটিভদেরকে বলি যে নিজের প্রতি সচেতন হওয়ার জন্য। একটা জিনিস কিছুটা অবহেলার জন্য হাতের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আপনার প্রসঙ্গ ধরেই আসতে চাই, এই যে সচেতনতার কথাটি বললেন সেটি আসলে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? লাং ক্যান্সারের ক্ষেত্রে আসলে কি কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যেতে পারে? প্রতিরোধ ব্যবস্থার ভেতরে হচ্ছে যে আমাদের আসলে এখন আমাদের ইয়াং জেনারেশন অনেক স্ট্রং এবং অনেক আপডেটেড। তারা একটা বেশ ভালো রোল প্লে করে, মিডিয়া বলেন বা যেটাতেই। তো ইয়াং জেনারেশনদের ভেতরে এই সচেতনতাটা একটু স্প্রেড করা উচিত যে ধূমপান কোনো ভালো বিষয় না, এটাতে শারীরিক আর্থিক ক্ষতি ছাড়া আসলে কিছু হয় না। দ্বিতীয় হচ্ছে যে মিডিয়া একটা ভালো রোল প্লে করতে পারে, যে তাদের মানে হাতে অনেক পাওয়ার আসলে। এই বিষয়টা আসলে যদি একজন মানুষের সামনে রাখা হয় যে ধূমপানটা আপনার জন্য ক্ষতিকর, এটা আপনি ছেড়ে দেন বা এটাতে আপনার শরীরের উপকার হবে, এটা আমার মনে হয় না খুব বেশি মানুষ এটা ডিনাই করবে। তবে ওই যে যেটা হয় যে সবার কাছে সচেতনতার বার্তাটা পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে গ্রামে মফস্বলে যারা থাকেন তাদের কাছে। আর থার্ড হচ্ছে যে আমরা যারা ডক্টররা আছি আমরা এটা সবসময় করে থাকি নিয়মিত বিরতিতে, মানে এক একটা মাস এক একটা ক্যান্সারের জন্য অ্যাওয়ারনেসের মাস হিসাবে পরিচিত। আমরা বিভিন্ন স্কুল কলেজ বলেন বা ইউনিভার্সিটি বলেন বা যে কোনো ধরনের গ্যাদারিংয়ে আমরা রেগুলার যাই এবং এই জিনিসগুলো আমরা মানুষদেরকে জানানোর চেষ্টা করি। আমি যে হসপিটালে কাজ করি সেখানেও ক্যান্সার স্ক্রিনিংয়ের, লাং ক্যান্সার স্ক্রিনের প্রোগ্রাম আছে। সো আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, প্রতিটা মানুষ আসলে তার তরফ থেকে চেষ্টা করলে জিনিসটা আরও বেশি ফলপ্রসূ হবে। আচ্ছা, এই আমরা ওভারঅল সচেতনতার কথা শুনলাম এবং আপনি কিছুক্ষণ আগে আমাদের একটি আশার বাণীও শোনালেন যে 99% চিকিৎসাই কিন্তু আসলে বাংলাদেশে সম্ভব, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে মানুষজন আসলে বিদেশে চিকিৎসার জন্য পাড়ি জমাচ্ছেন। সেই প্রসঙ্গে কি বলবেন আপনি? বিদেশে চিকিৎসার জন্য পাড়ি জমানোর বিষয়টা হচ্ছে যে ক্যান্সারের পেশেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ফ্যামিলি বোঝে যে এটার আসলে বাইরে মানে নিয়ে যাওয়ার খুব একটা কিন্তু প্রয়োজন নেই, বাট ক্যান্সার পেশেন্টদের একটা লাস্ট উইশ কাজ করে এটার পেছনে, যে আমি একটু দেশের বাইরে গিয়ে বিদেশ থেকে একটু ট্রিটমেন্ট করে আসি, তাতে যদি কিছুটা ভালো হয়। এটা এক নম্বর হচ্ছে সাইকোলজি পেশেন্টের। আমরা এটাতে মানা করি না, কারণ তার লাস্ট উইশ হিসাবে জিনিসটাকে রেসপেক্ট মানে করতে হয়। তবে আপনার দেশের বাইরে থেকে ট্রিটমেন্ট করিয়ে আসা আর আমাদের দেশের ট্রিটমেন্ট করা রোগীর ভেতরে আমি লংজিভিটি, যেটা যে বেঁচে থাকার প্রবণতা বা বেশি দিন বেঁচে আছেন এরকম কোনো বিষয় আমাদের আসলে গত দীর্ঘ প্র্যাকটিসের লাইফে ওরকম চোখে পড়েনি যে বাইরে থেকে ট্রিটমেন্ট করে এসেছেন মানে যে রোগী বেশি দিন বাঁচবে, ব্যাপারটা এরকম না। ট্রিটমেন্ট মোরালিটিস আমাদের দেশে সবই আছে। আপনি যদি আপনার আর্থিক অসুবিধা না থাকে, প্রপার গাইডলাইন অনুযায়ী প্রপার গাইডেন্স অনুযায়ী যদি ট্রিটমেন্ট নেন, আপনার রেজাল্ট সেমই হবে, বাইরে যান বা দেশে থাকেন, দেশে ট্রিটমেন্ট নেন। আচ্ছা, ট্রিটমেন্ট মোরালিটিস সবই অ্যাভেলেবল আমাদের দেশে। পর্যাপ্ত পরিমাণে অনকোলজিস্ট আছে কিনা বা আর কি কি সীমাবদ্ধতা আছে সেই প্রসঙ্গে একটু ছোট্ট করে জানতে চাই। আমাদের ক্যান্সারের ট্রিটমেন্টের সীমাবদ্ধতা হিসাবে অলরেডি আমি বলেছি, অনকোলজিস্ট যতটুকু আছেন আমি বলবো বেটার, আরও বাড়লে ভালো, যে রেশিওটা ডক্টর পেশেন্ট রেশিওটা আর একটু সহনীয় হয়। আমাদের যেটা সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে সরকারি হসপিটালগুলোতে রেডিয়েশনের মেশিনগুলো, এটা হচ্ছে যে অনেকগুলোতেই হসপিটালে আছে কিন্তু নন ফাংশনিং অবস্থায় আছে। কতগুলো এরকম অবস্থায় আছে যে মেশিন আসবে, ইনস্টল হবে, এরকম একটা ব্যাপার। তো প্রাইভেটে অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল, তবে সেখানে একটা খরচের ইস্যু বরাবরই থেকে যায়। এই কারণে এইটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। 3 নাম্বার হচ্ছে যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স, পেশেন্টদের সমস্ত কিছুর খরচটা নিজেদের পকেট থেকে দিতে হয়। আমরা ওভাবে আসলে নিজেদের জন্য প্রিপেয়ার্ডও থাকি না, একটা সেভিংস অ্যামাউন্টও আমরা রাখতে পারি না সব সময় যে আচ্ছা আমি অসুস্থ হলে এটা ইউজ করব। এই কারণে একটা সুন্দর সুগঠিত যদি একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেশন ওয়াইড চালু হয় সরকারের তরফ থেকে, সেটা খুবই ভালো হবে এবং আমরাও পেশেন্টদেরকে
মানে আশ্বস্ত করতে পারবো হ্যাঁ আপনার এই ট্রিটমেন্টটা এই ইন্স্যুরেন্সের কাভারেজে আছে, আপনার উপরে কোনো লোড পড়বে না। উন্নত বিশ্বগুলোতে আসলে যেটা হয় মানে সাডেনলি পেশেন্টের উপরে কোনো বার্ডেন নেমে আসে না চিকিৎসার কারণে। আচ্ছা, আমরা সেই ব্যাপারে অবশ্যই আশাবাদী যে বাংলাদেশেও হয়তোবা ভবিষ্যতে এরকম সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ফুসফুস ক্যান্সার সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি ডক্টর ফাতিহা শাফি আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন।